গতকাল শেখ হাসিনার শাসনামল সম্পর্কে জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টের পরে শেখ হাসিনার রাজনীতি কি বাংলাদেশে চলবে কি চলবে না? শেখ হাসিনার কি রাজনীতি করার মতো কোনো নৈতিক অধিকার আছে কিনা, কিংবা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ব্যানিশ হয়ে যাবেন কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তিনি যে অপরাধগুলো করেছিলেন সেটাই আমরা গত 15 বছর থেকে বলে আসছি। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনের সময় থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে তার যে জঘন্যতা, তার যে বর্বরতা, নৃশংসতাগুলোকে আমরা তুলে ধরছি। কিন্তু সেটা এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল জাতিসংঘ। জাতিসংঘ তার রিপোর্টে আসলে নতুন কিছু বলেনি। সেই আমরা যে কথাগুলোই বলছি সেটাই কিন্তু তারা তুলে ধরেছে এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা ওয়াজেদের একটি চারিত্রিক সার্টিফিকেট। চারিত্রিক সার্টিফিকেট সাধারণত আমাদের দেশে হাই স্কুলের হেডমাস্টারের কাছ থেকেই আমরা পেয়ে থাকি। শেখ হাসিনা হয়তো একটু উচ্চ লেভেল থেকে জাতিসংঘ থেকে একটি চারিত্রিক সার্টিফিকেট পেয়েছেন, আর সেই চারিত্রিক সার্টিফিকেটে তারা স্বীকৃতি দিয়েছে একজন বর্বর, খুনি, মানবতা বিরোধী অপরাধী, জঘন্যতম হত্যাকারী হিসাবে। তার সেই চারিত্রিক সার্টিফিকেটের পর আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া কিংবা বাংলাদেশের রাজনীতিতে তার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি? আসছি আমি আলোচনায়। শেখ হাসিনার সেই বর্বরতাগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে, আমার নতুন করে বলার প্রয়োজন নয়। তারপরেও খুব সংক্ষেপে যদি তার যে কয়েকটি জঘন্য ঘটনাগুলো, বিশেষ করে জুলাই আগস্টের সময়, সেই জুলাই আগস্টের বর্বরতা আপনারা জানেন, প্রায় 1400 মানুষ মারা গিয়েছে, 11,700 জন গ্রেপ্তার কিংবা তারা আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, এরকম আছে, যেটা জাতিসংঘ তার রিপোর্টে বলছে। অবশ্য জাতিসংঘ তার এই রিপোর্টে তার এই বর্বরতা তুলে ধরার পাশাপাশি কিছু সুপারিশও করেছে। আমরা সেই সুপারিশগুলোতে আসছি। আমরা যদি একে একে দেখি জাতিসংঘের যে প্রধান যে বিষয়গুলো তারা তুলে ধরেছে, সেখানে তারা বলছে যে এই বর্বরতাকে কাজে লাগাতে গিয়ে তিনি ডিজিএফআই, র্যাব, ডিবি, পুলিশকে ব্যবহার করেছেন, এমনকি প্রথম দিকে সেনাবাহিনীকে ব্যবহার করেছেন। পরে অবশ্য সেনাবাহিনী তার নির্দেশ মানতে অবাধ্য হয়। এবং এই রিপোর্টটা প্রকাশ করতে গিয়ে তারা যে জিনিসটা তুলে ধরেছে যে শেখ হাসিনা সরাসরি মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন এবং হত্যা করার পর লাশগুলাকে গুম করে ফেলতে বা কোনোভাবে এটাকে ডিমলিশ করে দিতে কিংবা হাইড করতেও তিনি নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশের জন্যই তার মানে তিনি খুনের নির্দেশদাতা, হত্যার নির্দেশদাতা। এই নির্দেশের জন্যই তারা যে রিপোর্টে বলছে, আমি দর্শক এই রিপোর্টটা কিন্তু অনেক বড়, আমি এতগুলা ডিটেলস আমি শুধু সংক্ষেপে তারা যে রিপোর্টগুলো দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে তাদের যে সুপারিশও আছে, আমরা সেই সুপারিশগুলোতে যাব। মূল যে কথাটা তারা বলছে যে পুলিশ, আধা সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কোর কমিটিকে নিয়ে বৈঠকে নিয়মিতভাবে সভাপতিত্ব করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কোর কমিটির বৈঠকে সামগ্রিক পদক্ষেপের কৌশলগত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ে বাহিনী মোতায়েন ও সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ অভিযান নিয়ে আলোচনা হতো। এর পাশাপাশি সমন্বিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয় প্রক্রিয়ার সম্পূরক হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল। খেয়াল করবেন, তারা প্রধানমন্ত্রীকে সরাসরি নিযুক্ত ছিল বলে অভিযোগ করছে, কারণ যেহেতু তিনি নির্বাহী বিভাগের প্রধান। এ ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে 21 জুলাই একটি প্রতিবেদন আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল। একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। 29 জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে আন্দোলন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন, আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি ও টেলিফোনে
নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেন ও সার্বিক অপারেশন পর্যবেক্ষণ করতেন। তারপরে আসুন 18 জুলাই তখনকার যাই হোক একটা ওই সভায় পুলিশ, র্যাব ও বিজিবি প্রধান এবং গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব তথ্য দিয়ে রিপোর্টে বলা হয়, ওই বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, খেয়াল করুন, অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে আরও দ্রুত প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন। আমি আবার এই লাইনটা পড়ি দর্শক, যেটা জাতিসংঘ তার রিপোর্টে বলছে, বিজিবি কমান্ডারকে আরও দ্রুত প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন। তার মানে প্রাণঘাতী মানুষটাকে হত্যার নির্দেশ দেন তিনি, যে হত্যা করে হলেও তোমরা আন্দোলনকে দমন করো। এই প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্যকে উদ্ধৃত করে বলা হয়েছে, এর পরদিন অনুষ্ঠিত এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেন এবং বিশেষভাবে বিক্ষোভের মূল হোতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। আবার পড়ি আমি এই লাইনটা, বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিক্ষোভের মূল হোতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার, হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। তার মানে সুস্পষ্টভাবে তারা উল্লেখ করছে যে তিনি হত্যার নির্দেশদাতা, তিনি হত্যাকারী। ফিজিক্যালি যে গিয়ে গুলি করছে তার সাথে বড় কথা হচ্ছে এটার প্ল্যান যারা গ্রহণ করবে, যারা নির্বাহী আদেশে থাকবে, যারা এটার ডিসিশন মেকিং পজিশনে থাকবে। তার মানে শেখ হাসিনা ওয়াজেদ সরাসরি শুধু হত্যা নয়, হত্যার পর লাশ গুম করা এবং লাশ লুকিয়ে ফেলার কথা তিনি বলছেন, লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। এবং সে কারণে হয়তো বা পুলিশ, আপনারা দেখেছেন সেই পুলিশ ভ্যানে কিছু মানুষের লাশ পুড়িয়ে ফেলেছিল। যাই হোক, এগুলো আমরা সকলেই জানি, এর আগে আমরা দেখেছি, ভিডিও দেখেছি, অডিও দেখেছি, স্থিরচিত্র দেখেছি। কিন্তু এখন যেহেতু জাতিসংঘ এই প্রসঙ্গগুলো নিয়ে এসছে, তারা অনেক লম্বা রিগোরাস এক্সপ্লেনেশন দিয়েছে, 114 পৃষ্ঠা সম্ভবত দর্শক এই রিপোর্টটা। এই রিপোর্টের ভিত্তিতে আমি আসবো আমার আলোচনার পরের অংশে শেখ হাসিনার রাজনীতিটা কি হবে। তারা আরো যে কয়েকটা সুপারিশ করেছে, কারণ যেহেতু তারা প্রথম অংশে বলেছে যে শেখ হাসিনার নির্দেশেই হত্যা হয়েছে, তিনি হত্যার নির্দেশ দিয়েছেন, লাশ গুম করতে বলেছেন, আর সেজন্য ব্যবহার করেছেন র্যাব, পুলিশ, বিজিবিকে, এবং তিনি নির্দেশ দিয়েছেন মরণাস্ত্র ব্যবহারের। তিনি হত্যার নির্দেশ দিয়েছেন, লাশ গুম করতে বলেছেন, আবার মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সমন্বয়কদের 2 হচ্ছে 19 জুলাই তিনি সেটা করেছেন, সমন্বয়কদের গ্রেপ্তার করে মেরে ফেলে লাশ গুম করার নির্দেশ দিয়েছেন। 4 হচ্ছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমানভাবে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী। 5 হচ্ছে আহতদের চিকিৎসা পেতে বাধা দেওয়া, জঘন্যতম অপরাধ। যুদ্ধাবস্থায়ও যদি কোনো সৈনিক, 2 দেশের মধ্যে যুদ্ধ হয়, যদি কোনো সৈনিক আহত হয় তাকে হসপিটালে পাঠাতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের মনে আছে, সেই আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় হসপিটালের সামনে তারা এসে অবস্থান নিয়েছে এবং মানুষকে চিকিৎসা নিতে বাধা দিয়েছে। এবং তারা আরেকটা বলছে যে নিহত 1400 এর মধ্যে 118 জন শিশু, এবং সর্বশেষ তারা যেটা বলেছে যে শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং করা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে তাদের রিপোর্টের যে মূল কথাটা। এখন আসেন শেখ হাসিনার তাহলে কি করতে হবে। অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এখন যেহেতু তিনি পালিয়ে আছেন, বিচারের কথা বলতে গেলে দর্শক, যেহেতু বাংলাদেশেই তো 626 জন ছিল, এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি এখন সরাসরি বলছি, এদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। 2-4 জন গ্রেপ্তার হয়েছে, জেলে আছে। কারা এদের আশ্রয় দিল, পালিয়ে যেতে সহযোগিতা করলো।
আর শেখ হাসিনার ব্যাপারে যেহেতু তিনি এখন ভারতে আছেন, আমি মনে করি না বা আমার অ্যানালাইসিস বলে না যে ভারত বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে। তারা সেই অজুহাত দেখাবে এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বিচার হবে না বা তার জীবন নিরাপত্তাহীন হয়ে যাবে, সেই ধারাটাকেই তারা সামনে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ ইউনিভার্সাল জুরিসডিকশন ব্যবহার করতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই যে দেশে অপরাধী আছে সেই দেশ তাকে হস্তান্তর করতে রাজি হবে কিনা এটা একটা ব্যাপার। যদি তারা না হয়, অপশন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে বা আইসিসিকে এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে এবং তাদেরকে এই ব্যাপারে অ্যাকশন নিতে বলতে পারে। সেটা অনেক লম্বা প্রসেস দর্শক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি ওইদিকে যাব না। আমি জাস্ট বলছি যে ডিরেকশনটা কি হতে পারে। যদি ভারত না দেয়, আইসিসিকে তারা রিকোয়েস্ট করতে পারে, সেটা রিকোয়েস্ট করার জন্য। এটা নিয়ে আমি বিচার প্রক্রিয়া নিয়ে আলাদা আরেকটা ভিডিও করব। এখন বটম লাইন, শেখ হাসিনার কি রাজনীতি করার অধিকার আছে? যেহেতু তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন, তারা এই রিপোর্টে বলছে, শুধু হত্যার নির্দেশ দেননি, হত্যা করে লাশ গুম করে ফেলা কিংবা লুকিয়ে ফেলারও নির্দেশ দিয়েছেন, চিকিৎসা নিতে বাধা দিয়েছেন। তার মানে সুস্পষ্টভাবে it is the time to come to a conclusion after this United Nations report that yes, শেখ হাসিনা হচ্ছেন একজন খুনি। এতদিন জনগণ বললেও কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা বলতে পারছি, কারণ এখন যেহেতু আপনার ফ্যাক্ট বের হয়ে আসছে, জাতিসংঘ তার তদন্ত রিপোর্টে বলছে তিনি খুনের নির্দেশ দিয়েছেন, খুনের পর লাশ লুকিয়ে রাখা বা গুম করে ফেলার কথা তিনি বলেছেন। দ্যাট মিনস তিনি খুনি, তিনি খুনি। তার রাজনীতি করার অধিকার আছে কি? প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। এখন আসেন তার হয়ে আওয়ামী লীগের যারা করেছেন, সেজন্য এই কথাটাই আমি সেই শেখ হাসিনার পতনের পর প্রথম দিন থেকেই বলে আসছি যে প্রত্যেকটা ক্রিমিনালকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নন, অ্যাটলিস্ট শেখ হাসিনার সাথে 100 জন এমপি বা মন্ত্রী হবেন ভয়ঙ্করভাবে এই সকল অপরাধগুলোর সাথে জড়িত আছেন এবং তারা সরাসরি খুনের নির্দেশদাতা, লাশ গুম করে ফেলার নির্দেশদাতা। কাজেই এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তবে এই ক্ষেত্রে জাতিসংঘ তার রিপোর্টে যেটা বলছে যে দুটা জিনিস, একটা হচ্ছে যে কোনো দলকে নিষিদ্ধ না করতে তারা বলেছে এবং তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। প্রথম আসি দল নিষিদ্ধের কথায়। দেখুন, দল হিসাবে আওয়ামী লীগ অর্গানাইজড ওয়েতে ক্রাইম করেছে, এই কথাটা আমি বহুবার বলেছি যে আওয়ামী লীগ ইজ নো লঙ্গার এ পলিটিক্যাল পার্টি, দে আর দ্য অর্গানাইজড ক্রাইম গ্রুপ। এখন সেই আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, সেই ক্ষেত্রে দেশের প্রচলিত আইন কি বলে? আমাদের দেশের আইন অনুযায়ী ব্যক্তির অপরাধের জন্য দলকে নিষিদ্ধ করা যায় না। আর যেহেতু এখন জাতিসংঘ এই রিপোর্টটা দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার আমি মনে করি সতর্কতার সহিত এই ব্যাপারে যেন সামনের দিকে আগায়। তবে এখানে একটা তবে আছে, সেটা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা তারা যেহেতু আবার বলছে, যদি আওয়ামী লীগ তার নিজের থেকে আসতে পারে আসবে, তবে ওই যে তবেটাই হচ্ছে তাদের বিচারটা আগে নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করতে গেলে অবশ্যই তারা নির্বাচনের কথায় আর আসবে না। কাজেই শেখ হাসিনা সহ প্রত্যেককেই, যাদের ব্যাপারে এই রিপোর্ট আছে, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। আজ এ পর্যন্তই।